আমাদের সবার জীবনেই টাকা পয়সা নিয়ে কম বেশি চিন্তা থাকে, তাই না? মাস শেষে বেতনের টাকাটা হাতে আসার পর কোথায় যে উড়ে যায় তার হিসাব মেলানোই মুশকিল হয়ে পড়ে। তো আজকের এই আলোচনায় আমরা আমাদের সোর্স থেকে পাওয়া কিছু সহজ আর কার্যকর ফ্রেমওয়ার্ক ব্যবহার করে এই ধরনের সাধারণ কিছু আর্থিক ধাঁধার সমাধান খুঁজে বের করার চেষ্টা করব। চলুন এক নজরে দেখে নেই আজ আমরা কোন 5টি প্রধান ধাঁধার সমাধান করতে যাচ্ছি। শুরুটা হবে একদম বেসিক বাজেট দিয়ে, আর তারপর আমরা ধাপে ধাপে অ্যাডভান্সড লোন স্ট্র্যাটেজি পর্যন্ত আলোচনা করব। তো সবচেয়ে প্রথম আর গুরুত্বপূর্ণ প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। বেতন অ্যাকাউন্টে আসার পর টাকাটা আসলে কোথায় যাওয়া উচিত? অনেকেই কিন্তু মাস শেষে খরচের হিসেব রাখতে গিয়ে বেশ সমস্যায় পড়েন, কিন্তু বিশ্বাস করুন, খুব সহজ একটা নিয়ম আছে যা এই বিষয়টাকে একদম পরিষ্কার করে দিতে পারে। আর সেই নিয়মটা হলো এই 50-30-20 রুল। এটা কিন্তু দারুণ কাজের একটা জিনিস। মানে আপনার মোট আয়ের 50% যাবে আপনার আসল প্রয়োজনে, যেমন ধরুন বাড়ি ভাড়া বা খাওয়া দাওয়ার খরচ। বাকি 30% থাকলো শখ মেটানোর জন্য, যেমন নতুন গ্যাজেট কেনা বা কোথাও ঘুরতে যাওয়া। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, শেষ 20% টাকা সোজা চলে যাবে ভবিষ্যতের জন্য সঞ্চয় বা বিনিয়োগে। এবার একটা আরও ইন্টারেস্টিং ব্যাপার বলি। যখন আয় বাড়তে থাকে তখন আমাদের সোর্স একটা দারুণ বুদ্ধি দিয়েছে। খরচ না বাড়িয়ে বরং এই অনুপাতটাকে উল্টে দেওয়ার চেষ্টা করুন। মানে তখন প্রয়োজনের জন্য 20%, শখের জন্য 30%, আর সঞ্চয় আর বিনিয়োগের জন্য পুরো 50%। ভাবা যায়? বাজেটের ধাঁধা তো গেল। এবার চলুন জীবনের অন্যতম বড় একটা আর্থিক সিদ্ধান্তের দিকে এগোনো যাক। বাড়ি কি কেনা উচিত নাকি ভাড়া থাকাই ভালো? নিজের বাড়ির স্বপ্ন তো আমরা সবাই দেখি, তাই না? কিন্তু আমাদের সোর্স বলছে, বিশেষ করে কেরিয়ারের শুরুতে হুট করে বাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখা ভালো। যেমন ধরুন, একটা বড় লোনের বোঝা বা ডাউন পেমেন্ট দিতে গিয়ে জমানো টাকা সব শেষ হয়ে যাওয়ার মতো ব্যাপারগুলো কিন্তু আপনার আর্থিক স্বাধীনতা অনেকটাই কমিয়ে দিতে পারে। এই যে দেখুন, এই ছবিটা পুরো বিষয়টাকে আরও সহজ করে দিচ্ছে। ভাড়া থাকলে কিন্তু অনেক কম খরচে একই রকম লাইফস্টাইল পাওয়া সম্ভব। অন্যদিকে বাড়ি কিনতে গেলে ডাউন পেমেন্ট, রেজিস্ট্রেশন, ট্যাক্স, মেইনটেনেন্স এরকম আরও অনেক লুকানো খরচ কিন্তু থাকে। তাহলে প্রশ্ন হলো, বাড়ি কেনার সঠিক সময় কোনটা? এর একটা সহজ ফর্মুলা আছে। যখন ডাউন পেমেন্ট দেওয়ার মতো টাকা জমে যাবে এবং বাড়ির মাসিক কিস্তি বা ইএমআই আপনার বর্তমান ভাড়ার কাছাকাছি হবে, তখনই কেনার জন্য এগোনো যেতে পারে। আচ্ছা, বাড়ি গাড়ির পর এবার আসা যাক এমন একটা জিনিসে যা আমাদের ওয়ালেটে থাকলে মনটা কেমন যেন করে ওঠে। হ্যাঁ, ক্রেডিট কার্ড। এটা কি আসলে বন্ধু নাকি শত্রু? এখানে কিন্তু একটা বড়সড় সতর্কবার্তা আছে। ক্রেডিট কার্ড একটা দুইধারী তলোয়ারের মতো। যদি প্রতি মাসে পুরো বিল শোধ না করা হয়, তাহলে বাকি টাকার উপর 35-40% পর্যন্ত সুদ লাগতে পারে, যা আপনাকে একটা ভয়ঙ্কর ঋণের ফাঁদে ফেলে দিতে পারে। তবে ভয় পাওয়ার কিছু নেই। ঠিকভাবে ব্যবহার করতে পারলে এই ক্রেডিট কার্ডই কিন্তু হয়ে উঠতে পারে আপনার দারুণ এক বন্ধু। যেমন কার্ডের 30-45 দিনের ইন্টারেস্ট ফ্রি সময়টাকে কাজে লাগাতে পারেন, সময় মতো বিল দিয়ে নিজের ক্রেডিট স্কোর ভালো করতে পারেন, আর রিওয়ার্ড পয়েন্ট জমিয়ে তো কত সুবিধাই পাওয়া যায়। যাদের একাধিক লোন চলছে তাদের অবস্থাটা অনেকটা গোলকধাঁধায় আটকে পড়ার মতো মনে হতে পারে। কিন্তু চিন্তা নেই, এই গোলকধাঁধা থেকেও বেরোনোর দুটো স্পষ্ট রাস্তা আছে। সোর্স এখানে দুটো খুব জনপ্রিয় পদ্ধতির কথা বলছে। একটা হলো অ্যাভালাঞ্চ, আরেকটা স্নোবল। অ্যাভালাঞ্চ পদ্ধতিতে সবচেয়ে বেশি সুদের লোনটা আগে শোধ করতে হয়, এতে বেশ কিছু টাকা বাঁচে। আর স্নোবল পদ্ধতিতে সবচেয়ে ছোট লোনগুলো আগে শোধ করা হয়, যা একটা মানসিক শান্তি আর কনফিডেন্স দেয়। এই কথাটা একবার ভাবুন তো। একটা 25 বছরের লোন যদি মাত্র 10 বছরে শোধ করে ফেলা যায়, তাহলে সুদের ওপর প্রায় 60% টাকা বেঁচে যেতে পারে। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। বেশ, লোন থেকে বেরোনোর পথ তো জানা গেল। এবার আসি একটা মিষ্টি সমস্যায়। ধরুন হাতে হঠাৎ কিছু বাড়তি টাকা চলে এলো, তখন কি করা উচিত? এটা একটা ক্লাসিক প্রশ্ন। লোন আগে শোধ করা ভালো নাকি টাকাটা কোথাও ইনভেস্ট করা উচিত? এর উত্তরটা কিন্তু কয়েকটা ব্যাপারের উপর নির্ভর করে। দেখুন, এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক, লোনের বয়স কত? যদি লোনের মেয়াদের 60% সময় পার হয়ে গিয়ে থাকে, তাহলে আর প্রিপেমেন্ট করে খুব একটা লাভ নেই। আর দুই, দেখতে হবে লোনের সুদের হার আর বিনিয়োগ থেকে সম্ভাব্য রিটার্নের মধ্যে তফাৎটা কত। আমাদের সোর্স এখানে একটা সহজ নিয়ম বাতলে দিয়েছে। যদি লোনের সুদের হার 10% বেশি হয়, তাহলে সাধারণত লোনটা আগে শোধ করে দেওয়াই বুদ্ধিমানের কাজ। কারণ ট্যাক্স দেওয়ার পর বিনিয়োগ থেকে এর চেয়ে বেশি রিটার্ন পাওয়া বেশ কঠিন। তাহলে আমরা বেশ কয়েকটা আর্থিক ধাঁধার সমাধান দেখলাম, বাজেট থেকে শুরু করে লোন পরিশোধ পর্যন্ত।
কিন্তু এই সব কিছুর পেছনে সবচেয়ে বড় শিক্ষাটা কি? শিক্ষাটা হলো সবসময় দীর্ঘমেয়াদী চিন্তা করা। তাই এই আলোচনা শেষে একটাই প্রশ্ন সবার জন্য। আজ এমন কোন আর্থিক সিদ্ধান্ত নেওয়া যেতে পারে যা আগামী 10 বছর পর জীবনের সবচেয়ে বড় প্রভাব ফেলবে?